বিপিন, খালেক চৌধুরী সাহেবের হিসাবে 184 টাকা 11.5 আনা জমা করে নাও। আপনি কিন্তু টাকাটা ছেড়ে দেবেন বলেছিলেন। দেব, আগে সব টাকাটা দিয়ে দিন। তা এখন? আবার তা এখন? ওই তো আপনাদের দোষ মশাই, একবারে সব খেতে চান। দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, অত ছোট ভাববেন না। আপনি বরং 180 টাকা লিখে রাখুন না। সর্বনাশ, বলেন কি? 60 টাকা 11.5 আনা, 4 দিনের বাজার খরচ। আচ্ছা, আপ আসিয়ে শেঠজি। আপনারা বসে 10 মিনিট যারা বসে। হ্যাঁ, আসেন সুখেন বাবু, বসেন বসেন। তারপর আপনাদের মামলার খবর কি? এই 2-1 দিনের মধ্যেই রায় বেরোবে। বেশ ভালো কথা, ভালো কথা। আচ্ছা সুখেন বাবু, একটা কথা জিজ্ঞাসা করতেছি। বলুন। আপনাদের কর্তৃপক্ষ তো শুনেছি খুব পয়সাওয়ালা লোক, তো তাদের সঙ্গে লড়তে গেছেন কি ভরসায়? ভরসা আর কি, ভরসা সততা। কেউ যদি অন্যায় করে আমাদের সর্বস্ব গ্রাস করতে চায়, অন্তত ন্যায়ের জন্য তো আমাদের যুদ্ধ করা চাই। হ্যাঁ, তা চাই, তা চাই। তবে কি জানেন, এর উপরে ভরসা করে ধর লেনদেন করা চলে না। তবে হ্যাঁ, মামলা জিতলে টাকা কটা আপনি দিয়ে দিবেন, সেটা আমি জানি। 3000 টাকা নিয়েছেন, আবার 1000 টাকা চাইতেছেন। মামলায় হাইডে গেলে টাকাটা শোধ দেবেন কি কইরা? মকদ্দমার ফলাফলের উপর নির্ভর করে আপনার কাছে টাকা নিয়েছে, এই ধারণা আপনার হলো কি করে? না, কথাটা মাঝে মাঝে বলেছেন কিনা? বলেছি, কিন্তু সেই কথা বিশ্বাস করে তো আপনি আমার টাকা দেননি। আমার মায়ের গয়নাগুলো তার জন্য আপনার কাছে বন্ধ করে রেখেছি। তবে এখন যাচ্ছি, তার জন্য কোনো সিকিউরিটি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আর মামলা জয়ের আশাও আপনাকে আমি দেব না। দেখুন, উপার্জন করার মতো বিদ্যে বুদ্ধি আমার কিছু আছে, আর শরীরে শক্তি সামর্থ্য কিছু আছে। যদি আমার ফিরিয়ে দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে, তবেই আরো 1000 টাকা ঋণ আমি চাইছি। আরে সুখের বাবু, ইহন কেন? আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ। কোন পাল বুঝলেন তো? ব্যবসায়ী পাল নয়, রাজা মহিপাল। অত ছোট মনে করবেন না। তবে কি জানেন, লগ্নি করাই আমার ব্যবসা, আর এইটি উপার্জন। এই টাকাটা ধরেন একরকম হাওয়ার উপরেই ছাইড়া দিয়ে দিছি। তাই কইছিলাম কি, সুদটা বুঝলেন না? কত চাই বলুন? শতকরা 15 টাকাই দিন। বেশ। হেরে গেছো তাই? হেরে গেছি না আর কিছু? দৌড়ে না। ও মা! কর্তাবাবুর ভীষণ মন খারাপ। হার আমাদের কেন হলো? জজ সাহেব আমাদের হারিয়ে দিয়েন ভাই। বাবা কেন জজ সাহেবকে বললেন না আমাদের হারিয়ে দিও না? কি জানি মিনু কেন বলেননি, হয়তো বলেছিলেন, জজ সাহেব শোনেননি। চলো। আচ্ছা রণদি, কি ভাই, জজ সাহেব খুব দুষ্টু না? হ্যাঁ ভাই, খুব দুষ্টু। আমি কখনো জজ হব না। ওই কে যেন এলো, তোমরা এখন যাও ভাই, দিদির কাছ থেকে খাবার চেয়েও, মাকে যেন বিরক্ত করো না, কেমন? আস্তে আস্তে। আবার অসুখ কি বেড়েছে? না, তোমরা মামলায় হেরে গেছো। হ্যাঁ? মা, 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 ছোটদা, শুনেছো? হ্যাঁ। মা, কি হবে সত্যেন? কি আবার হবে? তুমি মিছে ভাবছো মা। ভেবে কি আর মামলা ফিরে পাবে? তা নয় সত্যেন, আমি সেই কথা বলছি না। আমি ভাবছি তোর বাবার কথা। একই রুগ্ন মানুষ, শরীরে এক ফোঁটা বল নেই, তার উপর মামলার খবর শুনে অবধি সেই যে চুপ করে বসে আছেন,
কারোর সঙ্গে একটা কথাও বলেননি। এমনি করে থাকলে আর কটা দিনই বা বাঁচবেন? সেখানে লোকদের ওই এক দোষ। আমি তখনই বলেছিলাম কিছু অংশ ছেড়ে দিয়ে ওদের সঙ্গে মিটিয়ে নিতে, তখন আপোষ করলেই হতো। অন্যের সঙ্গে আপোষ? হ্যাঁ। ছোড় দা। দেখ সুজাতা, আগেকার দিন আর নেই। ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে। মোকদ্দমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর। সত্য প্রতিষ্ঠার জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল। কখনো নয়, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যেন। সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোকচক্ষে পরাজিত হয়েছেন বটে, কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি। তা হয়েছে, কিন্তু সর্বস্ব খুইয়ে। ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনাদাররা শুনবে না। আশ্চর্য সত্যেন, তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে পাওনাদারদের ফেলাতে চাস নাকি? কিন্তু এতগুলো ঋণ, এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপক আর মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উফ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো, তুমি মিছে সত্যের বড়াই করতে না। চুপ কর, তুই একটা অতি বড় দুর্বল লোক। তুই কি বলতে কি বলছিস জানিস না। তুইও কি ধনী পিতার অকর্মণ্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলি নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবাই কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা, শোন সুখেন। তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিনও সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনেও বোঝেনি। এই আমার দুঃখ। শোন সত্যেন, অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুঁড়িয়ে যাবি। কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া। শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দুর্বহ না। সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না। মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না। আচ্ছা সুজাতা, তোরা তো দিব্যি এখানে হাল ছেড়ে বসে আছিস, বলি বাবার কাছে থাকাটা কি কারো প্রয়োজন নেই? হ্যাঁ, বাবা, বাবা, কে? বড়দা এসছে। বাবা, আপনার বন্ধু শরদেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হট স্প্রিং এ স্নান করে তার বাত রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে। আর তাছাড়া তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসাতেও নাকি তার ভালো ফল হয়েছে। বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টেড, আমি তাকে একখানা চিঠি লিখেছি। কেন? শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি। তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন। রতনপুর মামলার আজ রায় বেরিয়েছে, বোধহয় শোনোনি। শুনেছি। শুনেছ? আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোনো সম্বল নেই সুখেন। কে বলে সম্বল নেই মা? আমাদের দু ভাইকে বড় করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, আমরা কি তোমাদের কোনো সম্বলে নেই মা? আমাদের আশীর্বাদ করো মা, বিপদে যেন শক্তি আর বিশ্বাস না হারাই। কিন্তু সুখেন, এত বড় সংসারের ব্যয়ভার, ঋণের বোঝা, ওর চিকিৎসার খরচ, সত্যেনের অ্যাটর্নিশিপের ফি, এসব তোর 250 টাকার মাইনেতে কুলবে কেন বাবা? ওই তো তোমাদের দোষ মা। তোমরা কি আমাদের এমনই শিক্ষা দিয়েছো যে 250 টাকা মাইনে চাকরি ছাড়া আর কোনো কাজের উপযুক্ত হয়নি? তুমি দেখে নিও মা, সত্যি যদি আমাদের প্রতিষ্ঠা থাকে, যিনি আমাদের বিপদ দিয়েছেন তিনি আমাদের বিপদে ত্রাণ করবেন। আর সুজাতাও তোমাদের একটা ভাইয়ের মতো, ভালোভাবে বিয়ে পাশ করেছে, নিজের পক্ষে 200 টাকা রোজগার করতে পারবে না? কিরে, পারবি না? আমার এ পরাজয়
পরাজয় নয় প্রিয়বালা, আর আমার কোনো ক্ষোভ নেই। আজ বুঝেছি সত্য আর ন্যায়ের সপক্ষে আমার এই জীবনব্যাপী সংগ্রাম ব্যর্থ হয়নি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।